অঞ্জলি শীল যিনি ফালাকাটার বাসিন্দা, আগে অসমের বাসিন্দা ছিলেন কিন্তু তারপরে ফালাকাটায় অনেক দিন 30 বছর হলো তিনি ফালাকাটাতে থাকছেন। এনআরসি নোটিশ এবার হাতে পেলেন তিনি, কারণ এর আগে আপনাদের মনে করিয়ে দেব ভাইরাল একটা খবর আমরা দেখেছিলাম, যা এই নোটিশ আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তখন তিনি জানিয়েছিলেন তিনি হাতে পাননি। তবে এবার সেই এনআরসি নোটিশ হাতে পেলেন অঞ্জলি শীল। আমার সঙ্গে আমার রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, স্বাভাবিকভাবেই তো এই এনআরসি নোটিশ পেয়ে আতঙ্কে রয়েছে, কারণ এর আগে এই নোটিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, এবার নিজে হাতে পেলেন। একদমই দেখো, কার্যত কিন্তু এই যে অঞ্জলি শীল কিন্তু নোটিশ পাওয়ার পর কার্যত দিশেহারা, তিনি আতঙ্কিত। কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের এই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন থেকে বসবাস করেন এখানে, ভোটার কার্ড আধার কার্ড তার সব আছে। তিনি অসমে যেতেও চান না, অসমের ভোটার তালিকায় তার নাম তোলার ন্যূনতম ইচ্ছেও নেই, তিনি নাম তোলার জন্য আবেদনও করেননি। তারপরেও কিন্তু তাকে এই ধরনের একটা বেআইনি অনুপ্রবেশের নোটিশ তাকে ধরানো হলো। এতে তিনি আতঙ্কিত এবং এই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকে কিন্তু আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ফালাকাটা গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে কিন্তু ফালাকাটার যে বিজেপি নেতৃত্বকে তোপ দেখেছেন। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন তাকে ওপেন চ্যালেঞ্জ করেছেন, কারণ সুমন কাঞ্জিলালের অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে এই নোটিশকে ফেক বলা হচ্ছে, এই নোটিশ মিথ্যে, ফেক বলা হচ্ছে, এরকমটা অভিযোগ তুলেছেন সুমন কাঞ্জিলাল। যদিও কিন্তু অঞ্জলি শীল জানিয়েছেন যে তিনি এই নোটিশ হাতে পেয়েছেন, এর পরবর্তী পদক্ষেপ তিনি ভাবনা চিন্তা করে নেবেন। বেশ, সকাল 8টায় নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে, আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে, তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। উত্তর 24 পরগনায় বিজেপি সিএএ ক্যাম্প। বাগদার বিজেপি নেতার অফিসে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে সিএএ ক্যাম্প, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, এইসব অভিযোগে কোমর বেঁধে আসরে তৃণমূল। এই পরিস্থিতিতে বিজেপি চালু করল সিএএ ক্যাম্প উত্তর 24 পরগনার বাগদায়। উত্তর 24 পরগনার বাগদা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গোয়ালি। এই বিজেপি নেতার অফিসে বৃহস্পতিবার থেকে চালু সিএএ ক্যাম্প। আমি এখানে সিএর জন্য ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করছি। কি কি ডকুমেন্টস লাগছে? এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ। ধর্মীয় সার্টিফিকেট লাগছে? হ্যাঁ, ধর্মীয় সার্টিফিকেট আছে। ধর্মীয় সার্টিফিকেট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। সিএ এর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। ক্যাম্পটা কি করছে? পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি। কাগজ লাগছে বাংলাদেশের একটা প্রমাণপত্র, আর কবে এসেছেন সেই এন্ট্রির একটা প্রমাণপত্র, আর এই দেশের তুমি কি পড়াশোনা করেছো কি আদার্স যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস। সিএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয় 2019 সালে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তৃণমূল শুরু থেকেই সিএ এর বিরোধী। বাগদায় সেই সিএ নিয়ে ক্যাম্প বিজেপি। সিএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে। এখান থেকে অন্তত 50-60 জন মতন আবেদন করবেন সিএতে। বিজেপি একটা আতঙ্ক, একটা হুমকি, একটা ভয় দেখানো, এইসব রাজনীতি করতে যাচ্ছে। একটা থ্রেট পারসেপশন তৈরি করা, মানুষকে ভয় দেখানো, আমাদের কাছে এসো আমরা দেখছি। তো কি হবে, মতুয়াদের পর্যন্ত নোটিশ ধরিয়ে দিচ্ছেন বা অন্য রাজ্যের পুলিশ হ্যারাস করছে, তারাও তো হিন্দু। এখন কাউকে বলবে তার বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, নইলে তুমি নাগরিক নও। এই ধরনের কোনো অপচেষ্টা বাংলার মাটিতে তৃণমূল থাকতে সফল হবে না। বাংলার বাইরে বাঙালিকে হেনস্থার অভিযোগ, বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। এই আবহে বাগদায় বিজেপির সিএএ ক্যাম্প, যা ঘিরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।
থামাতেই হবে বাঙালি নির্যাতন। আর এরই মধ্যে এবার পরিযায়ী খুন, বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন, মহারাষ্ট্রের ফাঁসিতে বাদুড়িয়া শ্রমিককে খুনের অভিযোগ, বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সেখান থেকে বিশ্বনাথ সাवंत। এবং বিশ্বনাথ जी, लास्ट अपडेट क्या है? वाशी पुलिस ने आरोपी को अरेस्ट किया हुआ है। उसके ही गांव का वो आरोपी था जिसने मर्डर किया हुआ था। 4 दिन पहले वो गायब था, लापता था। थर्सडे को उसका बॉडी मिला था थाना क्रिक में। अभी आज पुलिस ने जिसने मर्डर किया उस आरोपी को अरेस्ट किया। उसका नाम है मोहम्मद मौला करके नाम है, साल का वो है। पुलिस बता रही है कि जो डेथ हुआ उसका वाइफ को ये आरोपी जो है वो तकलीफ दे रहा था, शादी करने के लिए उसको बोल रहा था। उसकी वजह से वो मना करने के बाद उसने उसके पति को ही उसने मार डाला था और थाने क्रिक में उसको दफना दिया था। पुलिस ने उसके मोबाइल के ट्रेस करके उसको पकड़ा और अरेस्ट किया हुआ और आगे की तहकीकात पुलिस कर रही है। और पुलिस ने उस तरह का ऑफिशियली फाइट भी दे दिया है। शुक्रिया जी। মহারাষ্ট্রে বাংলা শ্রমিককে টুকরো টুকরো করে খুন, উদ্ধার টুকরো টুকরো দেহ, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তাবন্দি করা হয়েছে। রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেশ তাকে কলঙ্কিত করছে। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন নিহতের পরিবার। 20 জুলাই সন্ধ্যের পর থেকে আবু বক্কর নিখোঁজ। 22 জুলাই ডোবা থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। আমার সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, পরিবারের ঘটনার অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, পরিবার কি বলছে, কি চাইছেন তারা? হ্যাঁ দেখো, এই যে আবু বক্কর মন্ডল, এই যে মহারাষ্ট্রের যাকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে, এই আবু বক্কর মন্ডলের দেহ গতকাল রাতে বাড়ি এসে নিয়ে আসা হয় কপিলবন্দি করে। এবং তারপরে তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যে দোষী বা যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিক, তারা ধরা পড়ুক। এবং পাশাপাশি এই যে পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে রয়েছে, যাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে, এমনকি উলঙ্গ করে পর্যন্ত তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর এই যে আবু বক্কর মন্ডল তো খুনই হয়ে গেল, এইরকম ধরনের নক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে, সেই জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছে যে মুখ্যমন্ত্রী এই পুরো বিষয়টিকে নিজে তদারকি করে এই একটা সমস্যার সমাধান করুক, যাতে এই যে পরিযায়ী শ্রমিকরা যাতে আর কোনো রকম সমস্যায় না পড়ে, তারা যাতে ঠিক মতন ভাবে যাতে কাজ করতে পারে এবং তাদের পরিবারও যাতে সুস্থ থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে, সেই আবেদন কিন্তু করছে মুখ্যমন্ত্রীর কাছে। বেশ অনুপম। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারে কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে, আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়।
বাংলাদেশি তকমা ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। রাজস্থানে বাংলা শ্রমিকদের আটকের পর জোর করে সীমান্ত পার কালিয়াচকের যুবককে প্রথমে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। ওখান থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে না, বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আজ, তোর আইডি আইডি আমার নাই, বলছে না এটা বাংলাদেশি আছে, বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল, 2 মাস রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। এখন আমি বাংলাদেশে আছি। তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, যে বিষয়টা জানতে চাইবো, এই যে এই রকম ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিওতে আমরা শুনলাম 2 মাস ডিটেনশন ক্যাম্প, তারপরে সীমান্ত পারের একটা অভিযোগ ওঠাচ্ছে, এই আমির শেখকে ফেরাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিবারের তরফে? দেখো, পরিবার যেটা জানিয়েছে যে গত 2-3 মাস ধরেই তারা পরিবারের ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। তারপরে গতকাল তারা এই সমাজ মাধ্যমে এই ভাইরাল ভিডিও দেখেন, এরপর ছেলের খোঁজ পান এবং তাতে জানতে পান ছেলে বাংলাদেশে রয়েছে না। তারপরে তারা দাবি করেছেন যাতে দ্রুত ছেলেকে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন। রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ, সেই পর্ষদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই যুবক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। প্রশাসনিক ভাবেও বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে এবং এই যুবক আমি সত্যি কোথায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে তাকে ঘরে ফেরানো সম্ভব, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানানো যাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দা, গ্রামবাসী, পরিবার পরিজন সকলেই চাইছে প্রশাসনিক ভাবে উদ্যোগ নিয়ে এই যুবককে ফেরানো হোক। এই যুবকের যে দীর্ঘদিন ধরে নিখোঁজ, এই যে ভিডিও সামনে এসেছে তাতে কিন্তু সকলেই দুশ্চিন্তার প্রহর গুনছেন এবং দ্রুত ফেরানোর দাবি উঠছে। বেশ, সরকারের কাছে বিনীত জোড়হাত করছি যেন আমাদের ঘরের ছেলে আমাদেরকে যেন ফিরিয়ে দেয়। কোথায় গিয়েছিল কাজে? রাজস্থান ভিলপাড়া 2 মাস মতো জেলে থেকেছে, রাজস্থান জেলে। ওখান থেকে কেন্দ্রীয় সরকারের বিএসএফ বাংলাদেশি বলে তাকে বাংলাদেশ পার করানো হয়। আমরা যে পরিযায়ী শ্রমিক বাঙালি, আমরা যে বাংলা ভাষা কথা বলে আমাদের যে অপরাধ হয় ভিন রাজ্যে গিয়ে, তাহলে আমরা কি করব? 3-4 মাস আগে রাজস্থান গিয়েছিল শ্রমিকের কাজে, তাকে বাংলাদেশি বলে ওখানকার পুলিশরা অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ভাতিজা এমন ভিডিওতে বলছে যে আমাকে এরকম ব্যাপার, আমাকে বর্ডার ক্রস করে বিএসএফের মাধ্যমে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো ওই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি তিনি যেন ব্যবস্থা নেন আর আমার ভাতিজাকে যেন বাড়িতে ফিরিয়ে দেন।